প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর এবং বাংলা মাইনর সেমিস্টার 2 এর ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের রীতি থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই ধ্বনি পরিবর্তনের রীতি থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ক একটা আলোচনা এই ভিডিওর মধ্যে আমরা করতে চলেছি। তবে অবশ্যই তোমাদেরকে বলে রাখি, বিষয়টাকে ভালো করে বুঝে নিজের মতো করে যদি লিখতে পারো তবেই কিন্তু নম্বর তোমরা ভালোভাবে পাবে। সাধারণত উচ্চারণের দোষ কিংবা জিভের আড়ষ্ঠতার জন্য, অর্থাৎ জিভ আমাদের যদি না ব্যাঁকে, ভালো করে দেখবে স্কুলকে আমরা স্কুল বলি, অর্থাৎ স্কুল এই যে জিভটাকে ভালো করে বর্তুল করতে পারছি না বা বাঁকাতে পারছি না বলেই কিন্তু আমরা স্কুলকে স্কুল উচ্চারণ করছি। বা এরকম আরো অনেক রয়েছে। উপভাষার ব্যবহারের ফলেও আমাদের মুখের যে উচ্চারণ, সেই উচ্চারণ কিন্তু পরিবর্তন হয়। সব থেকে বড় কথা তোমাদের মনে রাখতে হবে, ধ্বনির পরিবর্তন কিন্তু মৌখিক, অর্থাৎ যে লোকটি বা যে মানুষটি সে স্কুল মুখে বলছে সে কিন্তু খাতায় লেখার সময় স্কুলই লিখছে। এই বিষয়গুলো, বা গামচা, গয়াকা ম চয়াকা গামচা আমরা মুখে বলছি কিন্তু লেখার সময় গামছা বলছি, যদিও শব্দটি গা মোছা থেকে গামছা এসেছে। এই ধরনের পরিবর্তনগুলো রয়েছে। আরো নানান পরিবর্তন রয়েছে। তোমরা একটু নবম শ্রেণীর ব্যাকরণ বইটা যদি একটু দেখো ভালো করে, তোমরা অনেক সহজ ভাষায় সেখানে বর্ণনা করা রয়েছে, তোমরা বুঝতেই পারবে। এছাড়া যদি তোমরা বড়দের বই পড়তে চাও তাহলে অবশ্যই রামেশ্বর স ভাষাতত্ত্ব বিষয়ক বই, এই বইটা তোমরা পড়তেই পারো। এখন দেখে নিই, এই যে ধ্বনির পরিবর্তন, এই পরিবর্তনকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা, এটা খাতায় লিখে লিখে করো। ধ্বনির আগমন, এটা একটা ভাগ। এই আগমনের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ধ্বনির লোপ। তাহলে দুটো ভাগ বোঝা গেল। ধ্বনির আগমন, এর মধ্যে আরো অনেক ভাগ হবে। আবার ধ্বনির লোপ, এর মধ্যে আবার অনেকগুলো ভাগ হবে। এরপর হচ্ছে ধ্বনির রূপান্তর, এই রূপান্তরের মধ্যেও একটা ভাগ হবে। আর 4 নম্বর ভাগটা হচ্ছে ধ্বনির স্থানান্তর। তাহলে 4টে ভাগ বোঝা গেল। প্রথমত ধ্বনির আগমন, এর মধ্যে অনেকগুলো ভাগ তোমাকে লিখতে হতে পারে। 2 নম্বর ভাগ ধ্বনির লোপ, বা এখানে বর্ণ লোপও বলতে পারে। ধ্বনি লোপ একই জিনিস হবে, খালি ধ্বনি লোপ বললে আমাকে ধ্বনি লোপ লিখতে হবে, বর্ণ লোপ বললে ওই একই সংজ্ঞা, তাকে সেই জায়গাটায় বর্ণ হয়ে যাবে। এরপর হচ্ছে ধ্বনির রূপান্তর 3 নম্বর পার্ট, এবং 4 নম্বর পার্ট হচ্ছে ধ্বনির স্থানান্তর। এখন এখানে তোমাকে প্রশ্ন আসতেই পারে, ধ্বনি পরিবর্তনের রীতিকে আমরা কয় ভাগে ভাগ করি? যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। কিংবা এটাও বলতে পারে যে ধ্বনি পরিবর্তনের রীতি কয় প্রকার ও কি কি, যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো। এখানে 2টি ভাগ মানে কিন্তু বলতে চাইছে ধ্বনির আগমন, এর মধ্যে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো, এবং ধ্বনির রূপান্তর বা ধ্বনির স্থানান্তর, যে কোনো 4টি ভাগের মধ্যে যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করতে হবে। একবার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, ঝটপট চার্টটা একবার ভালো করে দেখে নাও। 4টি ভাগ: ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর। ধ্বনির আগমনের মধ্যে স্বরাগম, ব্যঞ্জনাগম এবং স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরাগম এবং ব্যঞ্জনাগমের আলোচনা তো করলাম, স্বরভক্তি এর আলোচনাও করে দেব। এরপর দেখো ধ্বনির লোপ, স্বরলোপ, ব্যঞ্জনালোপ এবং সমাক্ষর লোপ থাকবে। এরপর ধ্বনির রূপান্তর, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীভবন, বিষমীভবন এবং নাসিক্যীভবন থাকছে। এরপরে আসছে যেটা ধ্বনির স্থানান্তর, সেখানে অপিনিহিতি, ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, এই 2টি ভাগ থাকছে। ধ্বনি পরিবর্তনের যে রীতি, এই রীতি থেকেও কিন্তু তোমরা বড় প্রশ্ন তো পেতে পারো, 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পাবে। সমীভবন কাকে বলে এমনভাবে দিয়ে দিতে পারে, কিংবা বলতেই পারে অভিশ্রুতি এবং অপিনিহিতি এর তুলনামূলক আলোচনা করো। তাই অভিশ্রুতি, অপিনিহিতি বা অপিনিহিতি যাই বলুক না কেন, অপিনিহিতি এবং অভিশ্রুতির আলোচনা, সমীভবন, স্বরাগম, স্বর লোপ, সমাক্ষর লোপ, এই ধরনের বা
ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে, স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়, এই ধরনের লেখাগুলো, এই ধরনের সংজ্ঞাগুলো এবং এর যে বৈশিষ্ট্য কিংবা উদাহরণ তোমাদেরকে কিন্তু লিখতে হতে পারে। তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু ব্যাকরণের পার্টে কিন্তু তোমাদের নম্বর প্রচুর উঠবে। সেক্ষেত্রে যদি একটা দুটো করে শুধু উদাহরণ লিখে দাও তোমরা কিন্তু নম্বর পাবে না। উদাহরণ বেশি করে লিখবে এবং প্রত্যেকটি উদাহরণের বিশ্লেষণ করে করে দেবে। এই বিশ্লেষণ না দিতে পারলে এখানে কিন্তু নাম্বার তুমি পাবে না। তাই ব্যাকরণের পার্টটা একটু কেয়ারফুলি তোমরা পড়ে যাও, নইলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো। তাই তোমাদের বারবার বলছি বিষয়টাকে বোঝো, বোঝে উদাহরণগুলো যেগুলো রয়েছে সেই উদাহরণগুলোকে বেশি বেশি 5টা 6টা 7টা করে তোমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করে দাও, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর হবে। আজকের আলোচনার মধ্যে আমরা স্বরাগম বা ব্যঞ্জনাগম কিংবা স্বরলোপ এবং ব্যঞ্জনলোপ এই 4টে জিনিস ভালো করে বুঝে নেব। এই বিষয়টা পরিপূর্ণভাবে এক। স্বরাগমে বা ব্যঞ্জনাগম শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে নতুন স্বরবর্ণের আগমন হলে তাকে আমরা স্বরাগম বলি। তাহলে ব্যঞ্জনাগম কি হবে? একই জিনিস, স্বরবর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণ হবে। তবে এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু শব্দের আদিতে হোক, মধ্যে হোক এবং অন্তে হোক যদি স্বরধ্বনি থাকে তাহলে আমাকে ধ্বনি লিখতে হবে, আর যদি স্বর বর্ণ থাকে তাহলে আমাকে বর্ণ লিখতে হবে। কোশ্চেনের মধ্যে যেটা আছে সেটাকেই আমাকে লিখতে হবে। ধ্বনি পরিবর্তনের সংজ্ঞার মধ্যে তোমাকে অবশ্যই প্রথমে লিখতে হবে উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ষ্ঠতার জন্য। এই কথাটা কিন্তু লিখে তুমি যে কোনো সংজ্ঞা তোমরা শুরু করতে পারো। ধরো আমি বলছি স্বরাগম কাকে বলে, তাহলে আমি শুরুটা কিভাবে করব? উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ষ্ঠতার জন্য শব্দের আদিতে, মধ্যে এবং শেষে বা অন্তে নতুন স্বরধ্বনির আগমন হলে তাকে আমরা স্বরাগম বলি। ব্যঞ্জনাগম কি হবে? একই, উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ষ্ঠতার জন্য বা উচ্চারণের দোষের জন্য ব্যঞ্জন মানে কোনো শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে ব্যঞ্জন বর্ণের আগমন ঘটলে তাকে আমরা ব্যঞ্জনাগম বলি। স্বরলোপ একই জিনিস, কি হবে? উচ্চারণের দোষের জন্য কিংবা উচ্চারণের ত্রুটির জন্য বা জীবের আড়ষ্ঠতার জন্য যদি শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে স্বরবর্ণ লোপ পায় তখন তাকে বলা হচ্ছে স্বরলোপ। ব্যঞ্জন লোপ একই ব্যাপার, খালি স্বরবর্ণের জায়গাটা আমরা ব্যঞ্জন বর্ণ বলবো। এটা অত্যন্ত সহজ একটা বিষয়, মুখস্থ করো না, বিষয়টাকে বুঝে তারপর নিজের মতো করে তৈরি করে নাও, দেখবে এই CC2 একদম জলের মতো পরীক্ষা দিয়ে আসবে। উদাহরণ বারবার এখনো বলছি যে উদাহরণটাকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো। আজকের এই আলোচনার মধ্যে আমরা বর্ণের বা ধ্বনির আগমন এটা কিন্তু আলোচনা করছি। তাহলে তোমরা বুঝতেই পেরেছো স্বরাগম, ব্যঞ্জনাগম এই বিষয়টা বুঝতে পেরেছো। এবং এর পাশাপাশি আরেকটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষের সংজ্ঞার ক্ষেত্রে সেই প্রত্যেকটাতে শুরুতে যেটা বলেছি সেটাও এখানে হবে। উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ষ্ঠতার জন্য শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, ভালো করে বোঝো, শব্দের মধ্যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই যুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে একটা স্বরধ্বনি আনার রীতি, এটাকেই বলা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এখন শর্ট প্রশ্নে দিয়ে দিচ্ছে স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ কেন? বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে অপসারণ। ভালো করে যদি দেখো ভক্তি শব্দটা ভ কয় তয় হর্ষই, এই যে ক এবং ত দুটো যুক্ত আছে, এই যুক্ত ব্যঞ্জন বর্ণকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার মাঝখানে একটা অর্থাৎ ক ত এর মাঝখানে একটা স্বরধ্বনি নিয়ে চলে আসা হচ্ছে, তাহলে এটা অপসারণ হলো। দুটো ব্যঞ্জন বর্ণ অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে মাঝখানে একটা স্বরধ্বনি নিয়ে চলে আসা হলো, এই যে অপসারণ হচ্ছে এটাকেই বলা হচ্ছে বিপ্রকর্ষ। তাহলে স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ কেন সেটা কি বুঝতে পেরেছো? আবার বলে দিচ্ছি, শুনে নাও।
যুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে মাঝখানে স্বরধ্বনি নিয়ে আসা হচ্ছে। এর ফলে এই যে স্বরধ্বনি আসার ফলে দুটি যুক্ত ব্যঞ্জন বর্ণ একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্যই স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। এমনভাবে লিখে দিলেই তোমরা কিন্তু নম্বরটা পেয়ে যাবে। তাই বিষয়টা উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, একবার ঝটপট দেখে নাও। দেখো, বর্ষা থেকে বরষা এসেছে। দেখো ভালো করে, বর্ষা শব্দটিকে আমি ভেঙে দিয়েছি এবং তারপর বরষা শব্দটিকেও কিন্তু ভেঙে দিয়েছি। এমনি করে প্রত্যেকটি উদাহরণ কিন্তু তোমরা ভেঙে ভেঙে লিখে লিখে দেবে, তবে গিয়ে তোমাদের নম্বরটা কিন্তু বাড়বে। বর্ষা শব্দের মধ্যে দেখো র এবং মূর্ধন্য ষ এটা দুটো পাশাপাশি রয়েছে, কিন্তু বরষা শব্দের মধ্যে দেখা যাচ্ছে র এবং মূর্ধন্য ষ এর মাঝখানে অ চলে এসেছে, অর্থাৎ র এবং মূর্ধন্য ষ দুটো ব্যঞ্জনধ্বনি একে অন্যের থেকে অপসারিত হয়েছে, সেই জন্যই বিপ্রকর্ষ নামটা হয়েছে। অন্যান্য উদাহরণগুলো দেখে নাও, যেমনভাবে লেখা আছে ঠিক তেমনভাবেই কিন্তু বিশ্লেষণ করে দিতে হবে। প্রথমত, ভক্তি ভকতি, স্নান স্নান, কর্ম করম, রত্ন রতন, লগ্ন লগন, এই যে উদাহরণগুলো রয়েছে এগুলো কিন্তু আগের উদাহরণটার মতো ভেঙে ভেঙে দেবে, তবে গিয়ে কিন্তু নম্বরটা তোমার আসবে, এবং প্রয়োজন হলে তলায় আন্ডারলাইন করে করে লিখে দেবে। বাংলা মেজর এবং মাইনরের ক্ষেত্রে তোমাদের যে কোনো প্রশ্নের যদি কোনো সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে, কিংবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগও করতে পারো। সমস্যা হলে আমাকে জানাও, আমি সেই বিষয়ক একটা ভিডিও তোমাদের অবশ্যই করে দেব।